কোনো রাষ্ট্রেই যখন এক ব্যক্তির ইচ্ছায় সকল কাজ সম্পন্ন হয় তাই স্বৈর শাসন। আর এ ব্যবস্থায় স্বৈর শাসক দেশের জনগণ সংবিধান আইনের রীতিনীতি অগ্রাহ্য করে অগণতান্ত্রিক উপায়ে বা শক্তির বলে ক্ষমতা দখল করে বা টিকে থাকে। হত্যা, নির্যাতন, জাতিগত দাঙ্গা, যুদ্ধ, শোষণ, গ্রেপ্তার, ভয় ইত্যাদি এসব স্বৈর শাসকের টিকে থাকার হাতিয়ার। ফেরাউন ছিলেন প্রাচীন দুনিয়ার নিষ্ঠুরতম স্বৈর শাসক। তার পদাঙ্ক অনুসরণ করেছে নমরুদ সহ অনেকে। আধুনিক বিশ্ব ব্যবস্থায় অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনি স্বৈরতন্ত্রের অগ্রজ সূচনাকারী। তাদের অনুসরণ করে পরবর্তীকালে নানা দেশে নানাভাবে স্বৈরতন্ত্রের শিকলে আবদ্ধ জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে নব্য স্বৈর শাসকেরা। ইতিহাস শুধু বিখ্যাত মানুষেরই মনে রাখে না, কুখ্যাত মানুষদেরও মনে রাখে। আজ পলিটিকো বাংলার আগ্রহী দর্শকদের জন্য ইতিহাসের কয়েকজন স্বৈর শাসকের অজানা কথা ও তাদের পরিণতি কি হয়েছিল তা তুলে ধরব। তৈমুর লং। তৈমুর লং ছিলেন 1400 শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তিমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশে, যার মধ্যে রয়েছে আধুনিক কালের কাজাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, পাকিস্তান, ভারত, এমনকি চীনের কাশগড় পর্যন্ত। তৈমুরের সৈন্যবাহিনী ছিল বিশ্বের ত্রাস। রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর। জনপদের পর জনপদ বিরান করে ফেলা হতো এইসব অভিযানে। কথিত আছে সাবজাওয়ার রাজ্যে, যা বর্তমানে আফগানিস্তান, সেখানে তৈমুরের নির্দেশে টাওয়ার নির্মাণ করা হয়েছিল জীবিত একজন ব্যক্তির উপর আরেকজন ব্যক্তিকে রেখে সিমেন্ট, বালি এবং পানি মিশ্রিত করে। ইরানের ইস্পাহানে বিদ্রোহীদের শাস্তি দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং 70,000 মাথার সমন্বয়ে মিনার তৈরি করেছিলেন এই স্বৈর শাসক। চেঙ্গিস খান। বিশ্বের ইতিহাসে মঙ্গল সম্রাট চেঙ্গিস খান একজন ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে পরিচিত। ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন চেঙ্গিস খান। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। চেঙ্গিস খানকে মঙ্গল জাতির পিতা বলা হলেও বিশ্বের কিছু অঞ্চলে তিনি অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত। বিভৎস ধ্বংসলীলা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে তার প্রতিটি আক্রমণ ও বিজয় পরিচালিত হয়েছিল। একের পর এক রাজ্য দখল করতে তার নির্দেশে সেনারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, এতে ঝরে যায় লক্ষ কোটি সাধারণ প্রাণ। কোনো দেশ দখল করার পর তিনি পরাজিত সম্রাটের কাউকেই বাঁচিয়ে রাখতেন না, এমনকি জাতিগত নিধনের লক্ষ্যে সে দেশের শিশুদেরও হত্যা করা হতো নির্মমভাবে। অ্যাডলফ হিটলার। নিষ্ঠুরতার তালিকায় বিশ্বজোড়া সবার আগে উচ্চারিত হয় জার্মানির অ্যাডলফ হিটলারের নাম। অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির সর্বকালের সেরা স্বৈর শাসক। ফ্যাসিবাদের জনক হিটলারের রাজ্য জয় ও ইহুদি বিরোধী বর্ণবাদী আগ্রাসনের কারণে লাখ লাখ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লাখ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করেন তিনি। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। 1945 সালে বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রাশিয়া রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেরকম একটি সময়ে তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন ও আত্মগোপনে চলে যান। বিয়ের 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার ব্যাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন বলে জানা যায়। আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল হিটলারের, ছিল বিশাল রাজনৈতিক সমর্থক গোষ্ঠী, অসামান্য সামরিক ক্ষমতাও, তবুও শেষ রক্ষা হয়নি এই স্বৈর শাসকের। বেনিতো মুসোলিনি। বেনিতো মুসোলিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক। ইতালির এই এক নায়ক 1922 সাল থেকে 1943 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত সমগ্র রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। 1922 সালে তিনি রোম দখলের মাধ্যমে ইতালির 40তম প্রধানমন্ত্রী হন। ইতালির রাজা ভিক্টর তৃতীয় ইমানুয়েল বিনা প্রতিবাদে তার হাতে ক্ষমতা তুলে দেন। মুসোলিনি 7,000 এর অধিক ইহুদিকে ইতালি থেকে বহিষ্কার করেছিলেন। এদের মধ্যে প্রায় 6,000 ইহুদিকে পরে হত্যা করা হয়েছিল।
দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের একান্ত বন্ধুতে পরিণত হন মুসোলিনি। 1943 সালে সিসিলিতে ক্ষমতাচ্যুত হলে তাকে বন্দী করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে হিটলারের নির্দেশে জার্মান সেনাদের একটি চৌকস দল মুক্ত করে মুসোলিনিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে এলে 1945 সালের 27 এপ্রিল সুইজারল্যান্ডে পালানোর সময় ইতালির একটি ছোট্ট গ্রামে কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন মুসোলিনি। পরে তাকে হত্যা করা হয়। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো 1936 থেকে 1975 সময়কাল পর্যন্ত স্পেনের স্বৈরশাসক ছিলেন। এছাড়াও 1947 থেকে 1975 মেয়াদকালে স্পেনীয় রাজতন্ত্রের প্রতিনিধি ছিলেন তিনি। স্পেনের গৃহযুদ্ধের সময় জেনারেল ফ্রাঙ্কো ফ্যাসিবাদী ইতালি ও নাজি জার্মানির মদতপুষ্ট জাতীয়তাবাদী বাহিনীর প্রধান হিসেবে স্পেনের নির্বাচিত সরকারকে উৎখাত করেন। স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে 1939 সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তত 1.5 লাখ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুদ্ধের পরও কমপক্ষে 20,000 বেসামরিক মানুষকে হত্যা করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকের পতন ঘটলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন 1975 সালে মৃত্যুর আগ পর্যন্ত। 1975 সালের 23 নভেম্বর স্পেনের মাদ্রিদে মৃত্যুবরণ করেন এই স্বৈর শাসক। জোসেফ স্টালিন নির্মমতার দিক থেকে যেসব শাসক ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তাদের মধ্যে জোসেফ স্টালিন অন্যতম। রুশ ভাষায় স্টালিন মানে হচ্ছে লৌহ মানব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির মোকাবেলা করা, সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি বৃদ্ধি ও ভারী শিল্প বিকাশে তার অবদান স্মরণীয় হলেও পশ্চিমারা তাকে প্রচণ্ড একগুঁয়ে দাম্ভিক চতুর স্বৈর শাসক উপাধি দিয়েছে। তিনি 1924 থেকে 1953 সাল পর্যন্ত প্রায় 29 বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। লেনিনের মৃত্যুর পর প্রথম দিকে সম্মিলিত নেতৃত্বের অংশ হিসেবে দেশ পরিচালনা করলেও পরবর্তীতে 1930-এর দশকে তিনি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক নায়কতন্ত্র কায়েম করেন। সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের নামে তার আদেশ পালন করতে গিয়ে লাখ লাখ কৃষককে অভুক্ত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে অন্তত 20 লাখ মানুষকে হত্যা ও নির্বাসনে পাঠানোর গুরুতর অভিযোগ রয়েছে স্টালিনের বিরুদ্ধে। মাও সেতুং মাওকে বলা হয় আধুনিক চীনের রূপকার। চীনের হাজার বছরের ইতিহাসে অসম্ভব জনপ্রিয় নেতা হিসেবে তার আবির্ভাব হলেও মৃত্যুকালে তিনি অজনপ্রিয় হয়ে ওঠেন। গণপ্রজাতন্ত্রী চীন 1949 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল মাও এর নেতৃত্বে। এটি ছিল 2 দশকেরও বেশি সময় ধরে চলে আসা দেশটির গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক যুদ্ধের চূড়ান্ত পরিণতি। তাই তাকে গণতন্ত্রী চীনের জাতির জনক বলা হয়। বিপ্লবের নন্দিত এই নেতার বিরুদ্ধেও রয়েছে চরম নিষ্ঠুরতার অভিযোগ। চীনে গণবিপ্লব সফল হলে প্রথমেই তিনি প্রায় 20 থেকে 25 লক্ষ জমিদারকে হত্যা করে তাদের জমিগুলো দরিদ্র কৃষকদের মাঝে বন্টন করে দেন। এছাড়া তিনি সাবেক কুমিনটাংপন্থী জাতীয়তাবাদী দলের প্রায় 8 লক্ষ অনুসারীদের হত্যা করেন। হত্যার পাশাপাশি তার শাসনামলে সমাজের ধনী ও সন্দেহজনক পুঁজিবাদী ব্যক্তিদের প্রকাশ্যে জনসম্মুখে অপমান করা হতো, যাদের অনেকে ক্ষোভে দুঃখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। মাওয়ের শাসনামলে 1958 থেকে 60 সাল জুড়ে চীনের ভয়াবহ দুর্ভিক্ষে প্রায় 4 কোটি চীনা মারা যান। মাও তার এই ব্যর্থতা ঢাকতে দলের ভিতর হারানো ক্ষমতা সংহত করতে সাংস্কৃতিক বিপ্লবের নামে এক নতুন বিপ্লবের ডাক দেন ও শুদ্ধি অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রামে গঞ্জে তরুণ ছাত্রছাত্রীদের পাঠিয়ে সংস্কারবাদী পার্টি কর্মী হতে শুরু করে কৃষক, শিক্ষক, সমাজপতি ও বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রায় 3 কোটি মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। ভগ্ন স্বাস্থ্য নিয়ে 1976 সালে মৃত্যুর আগ পর্যন্ত চীন শাসন করেন মাও সেতুং। 1976 সালের 9 সেপ্টেম্বর 82 বছর বয়সে চীনের বেইজিংয়ে মৃত্যুবরণ করেন তিনি। ইয়াহিয়া খান 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান। সে বছরই স্বৈরশাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার আদেশেই পাকিস্তান সেনাবাহিনী তদানীন্তন পূর্ব পাকিস্তানে হত্যাযজ্ঞ চালায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে হত্যা ও ২ লাখ নারীকে ধর্ষণ করে এই বাহিনী প্রায় ১ কোটি মানুষকে বাস্তুচ্যুত করা হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর কাছে গ্লানিময় পরাজয়ের পর জুলফিকার আলী ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ১০ই আগস্ট ১৯৮০ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। পল পট খেমারুজদের সংগঠক এবং নেতা ছিলেন পল পট। তার নেতৃত্বে খেমারুজরা ১৯৭৫ হতে ১৯৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ার শাসন ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় আহরণের পরবর্তী ১০ বছরে ৪০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় তাকে। বেশিরভাগের মৃত্যু হয় শ্রম ক্যাম্পে, অনাহারে অথবা কারাগারে নির্যাতনের ফলে। ১৯৯৮ সাল পর্যন্ত কম্বোডিয়ার জঙ্গলে পল পটের গেরিলাদের উপস্থিতি ছিল। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কম্বোডিয়ার নবগঠিত সরকার খেমারুজদের নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করে। ধীরে ধীরে খেমারুজদের সংখ্যা আরও কমতে থাকে এবং পল পটের কাছের বন্ধুদের অনেকেই মারা যায় অথবা আত্মসমর্পণ করে। ১৯৯৬ সালে পল পট খেমারুজদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজের সৈন্যদের দ্বারাই অবরুদ্ধ হয়ে পড়েন। কম্বোডিয়ার আদালত তার অনুপস্থিতিতেই পল পটকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ১৯৯৮ সালে খেমারুজরা পল পটকে কম্বোডিয়ান সরকারের কাছে হস্তান্তর করতে সম্মত হয়। সম্ভবত এ কারণেই ৭২ বছর বয়সী খেমারুজদের বন্দী নেতা পল পট আত্মহত্যার পথ বেছে নেন। পল পটের মৃতদেহ পুড়িয়ে সে ছাই ছড়িয়ে দেওয়া হয় উত্তর কম্বোডিয়ার বনাঞ্চলে, যেখানে প্রায় ২০ বছর ধরে পল পট তার বাহিনীকে টিকিয়ে রেখেছিলেন। মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় কুখ্যাত এই স্বৈরশাসকের জীবনের ঘৃণিত আখ্যান। রবার্ট মুগাবে জিম্বাবুয়ের নেতা রবার্ট মুগাবে ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ৩৩ বছর তিনি জিম্বাবুয়ের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৬ সালের শুরু থেকেই জিম্বাবুয়ের সাধারণ মানুষের মধ্যে মুগাবের শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ দেখা দিতে শুরু করে। উচ্চ মুদ্রাস্ফীতি, শ্বেতাঙ্গদের জমি কোনো ক্ষতিপূরণ ছাড়াই বাজেয়াপ্ত করা, জিম্বাবুয়েকে সাংবিধানিকভাবে একদলীয় রাষ্ট্রে পরিণত করা ইত্যাদির কারণে স্বাধীন জিম্বাবুয়ের এই নায়ক তখন থেকে খলনায়কে পরিণত হতে থাকেন। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মুগাবে। যে জনগণের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যৌবনে, তারাই তার বার্ধক্যে স্বৈরাচারীর তকমা দিয়ে শেষ বিদায় জানায়। ইদি আমিন আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় ৮ বছর অধিষ্ঠিত ছিলেন ইদি আমিন। ১৯৭০-এর দশকে উগান্ডায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আহরণ করেন তিনি। ৮ বছরের শাসন আমলে ১ লক্ষের অধিক মানুষকে নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, নির্বাসন কিংবা ফাঁসি দেন। পরিশেষে আন্দোলনের মুখে উৎখাত হওয়ার পর সৌদি আরবে পালিয়ে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিলাসী জীবনযাপন করেছেন এই এক নায়ক। সেখানেই নির্বাসিত জীবনে ২০০৩ সালের ১৬ই আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। বিশ্বের কাছে বুচার অব উগান্ডা নামে কুখ্যাতি পেয়েছিলেন ইতিহাসের জঘন্যতম এই এক নায়ক। সাদ্দাম হোসেন ইরাকের স্বৈরাচারী এক নায়ক সাদ্দাম হোসেন। তার পতন হয় ২০০৩ সালে। সে সময় ইরাকে বহুতর অস্থিরতা, অনিশ্চয়তা ও রক্তক্ষয় দেখা গিয়েছিল। পশ্চিমা বিশ্ব সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ এনেছিল শিয়াদের হত্যা আর মানব বিধ্বংসী অস্ত্র মজুদের। এই অপরাধে তাকে নিজ দেশের আদালতে বিচার করে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতি ও মৃত্যুর জন্য আমেরিকা ও তার সহযোগীদের দায়ী করা হলেও ইতিহাসের শিক্ষা থেকে এটা বলা যায় যে জনগণ যদি তার সাথে থাকত, তাহলে হয়তো ইরাকে একসময়ের জাতীয়তাবাদ জনপ্রিয় এই নেতার এই নির্মম পরিণতি এড়িয়ে যাওয়া সম্ভব হতো। স্বৈরনীতির শেষ ফল হিসেবে ২০০৬ সালে মার্কিন সেনারা সাদ্দামকে গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করে ও ফাঁসির কাস্টে ঝুলায়। সাদ্দামের মতো শাসকেরা তাদের জনবিচ্ছিন্ন স্বৈরনীতির কারণেই যুগে যুগে এভাবেই লাঞ্ছিত হয় বা মৃত্যুমুখে পতিত হয়। শুধু তাই নয়, বরং একটি জাতিকেও মেরুদণ্ডহীন করে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয় এ সমস্ত স্বৈরশাসক। হোসনি মোবারক মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক
1981 সালের 6 অক্টোবর সেনাবাহিনীর এক সদস্য কর্তৃক তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিহত হওয়ার পর হোসনি মোবারক ক্ষমতায় আসেন। তিনি 14 অক্টোবর 1981 থেকে 2011 সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ক্ষমতা কুক্ষিগত করে রাখার দায়ে বিশ্বজুড়ে ও নিজ দেশে তিনি নিন্দিত হয়ে পড়েন। তিউনিসিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে এক সবজি বিক্রেতা দিগন্ত বিস্তারী যে এক আন্দোলনের সূত্রপাত করেছিল তা ইতিহাসে আরব বসন্ত নামে পরিচিত। এই আন্দোলনে তিউনিসিয়া রাষ্ট্রপতি বেন আলী ক্ষমতাচ্যুত হন। এর পরপরেই এই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে আরবের বিভিন্ন দেশে দেশে। এর আঘাত লাগে মিশরেও। সে সময় 2011 সালের জানুয়ারিতেই হাজার হাজার বিক্ষোভকারী মোবারকের দীর্ঘ শাসনামলের দমন, পীড়ন, দুর্নীতি এবং দারিদ্র্যের কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মোবারকের শেষ রক্ষা আর হয় না। গণজাগরণের মাধ্যমে লাঞ্ছিত হয়ে ক্ষমতাচ্যুত হতে হয় মধ্যপ্রাচ্যের অসীম ক্ষমতাধর এই নেতাকে। মুয়াম্মার গাদ্দাফি। 42 বছর ধরে লিবিয়ার ক্ষমতায় ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে নির্বিচারে হত্যা, নারী ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার শাসনামলে। লিবিয়ার মানুষের কাছে মুয়াম্মার গাদ্দাফি জনপ্রিয় ব্রাদারলি লিডার হিসেবে সমাদৃত হলেও বিশ্বের কাছে তিনি এক নায়ক হিসেবেই পরিচিতি পান। দীর্ঘ 42 বছর তিনি এক হাতে শাসন করেছেন উত্তর আফ্রিকার এই দেশটিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলে অভিহিত করেন। আমেরিকা একাধিকবার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালায়। সর্বশেষ গাদ্দাফি বিরোধীরা বিদ্রোহ করে সফল হন। তারা গাদ্দাফির আল আজিজিয়া প্রাসাদ দখল করে নেন। পালিয়ে যান মুয়াম্মার গাদ্দাফি ও তার পরিবারের সদস্যরা। এরই মধ্যে কিছুদিন পর গাদ্দাফির পতন ঘটে। বিরোধীদের এক অভিযানে নিজ জন্মস্থানে 2011 সালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন গাদ্দাফি। গাদ্দাফির পতনের জন্য নিজের লোকদের বিশ্বাসঘাতকতা কম দায়ী ছিল না বলে মনে করা হয়। বাশার আল আসাদ। 2011 সালে শুরু হওয়া আরব বসন্তের মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশে স্বৈরশাসকের পতন ঘটেছিল, কিন্তু এক্ষেত্রে সিরিয়ার বাশার আল আসাদ ছিলেন ব্যতিক্রম। তিনি সে যাত্রায় টিকে গিয়েছিলেন, কারণ এ সময় রাশিয়া ও ইরান বাশার আল আসাদের পক্ষ নিয়ে তাকে রক্ষায় সামরিক শক্তি নিয়োগ করেছিল। লেবাননের ইরানপন্থী প্রভাবশালী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সক্রিয়ভাবে বাশার আল আসাদের পাশে দাঁড়ায়। মূলত এই শক্তিগুলি বাশার আল আসাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করে। তিনি তার নৃশংস স্বৈরশাসন চালিয়ে যান আরও এক যুগের বেশি সময়। তবে আরব বসন্তের 13 বছরের মাথায় 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতন ঘটে নাটকীয়ভাবে। তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান ঘটে। ইতিহাসে স্বৈরশাসকেরা যতই শক্তিশালী হোক না কেন, হয় আন্দোলনের মুখে পতন ও মৃত্যু হয়েছে তাদের, না হয় নিজ দেশ থেকে হতে হয়েছে পলাতক। ক্ষমতা পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি কোনো স্বৈরশাসক। এটা ইতিহাসের শিক্ষা। প্রিয় দর্শক, ইতিহাস ও রাজনীতির নানা অজানা তথ্য প্রসঙ্গ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর বেল বাটনে ক্লিক করুন।